আগামীকাল 8ই আগস্ট আপনারা সবাই জানেন আমাদের প্রয়াত নেতা কমরেড বুদ্ধ ভট্টাচার্যের প্রথম মৃত্যুবার্ষিকী। তাকে আমরা স্মরণ করব। শুধু আমরা নয়, রাজ্যবাসী যারা ওনাকে ভীষণভাবে মিস করছেন এই সময়, এই সংকটের সময়, তার অবদানকে স্মরণ রেখে ঘরোয়া অনুষ্ঠান আমরা এখানে করব। সর্বত্র হবে। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। সংক্ষিপ্ত পরিসরে আমরা আগামীকাল 3:30টার সময় এইখানেই একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করব, কারণ নানান ধরনের কর্মসূচির মধ্যে আছে, আগামীকালও আছে। আর আমরা আমাদের পার্টি থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি 8ই আগস্ট বুদ্ধ ভট্টাচার্যের প্রয়াণ দিবস থেকে 12ই সেপ্টেম্বর কমরেড সীতারাম ইয়েচুরির প্রয়াণ দিবস, এই সময়টা জুড়ে আমরা যে যা কাজই করব তার পাশাপাশি আন্দোলন সংগ্রাম সংগঠনের কাজের পাশাপাশি আমরা নানান অনুষ্ঠান, আলোচনা, বিতর্ক সভা, সেমিনার, অন্যান্য কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করব, তাদের অবদানকে স্মরণ করব, তাদের লেখাগুলো পুনরুদ্ধার করা, অপ্রকাশিত লেখাগুলোকে ছাপানো, তাদের সম্পর্কে যারা লেখালেখি করেছেন সেগুলোকে ছাপানোর ব্যবস্থা করব। একটা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আমরা আগামীকাল ডিটেলস আপনাদের জানিয়ে দেবো, বিস্তৃতভাবে ঘোষণা হয়ে যাবে। গোটা রাজ্য জুড়ে বাংলা, ইংরেজি, হিন্দিতে আমরা ছাত্রছাত্রী এবং যুব তরুণ, তার সঙ্গে সর্বসাধারণের জন্য প্রবন্ধ প্রতিযোগিতা করব। প্রতিযোগিতা থেকে মূল উদ্দেশ্য হচ্ছে, আসলে এরা দুজনই তো ভীষণভাবে যেমন পড়াশোনা করতেন তেমনি লেখালেখি করতেন, তাহলে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এবং যারা লেখালেখি করেন তাদেরকে আহ্বান জানাবো বিভিন্ন বিষয়ে, বিভিন্ন বয়স গোষ্ঠীর জন্য আলাদা আলাদা বিভাগ এবং রচনার জন্য আমাদের ভাবনা, থিম আমরা ঠিক করে দেবো। তারপর তারা স্বাধীনভাবে নিজের মতো শিরোনাম দিয়ে সেই বিষয়ে ভাবনার অনুযায়ী লেখা জমা দেবেন। তারপরে আমরা 12ই সেপ্টেম্বর সীতারামের প্রয়াণ দিবসে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পুরস্কৃত করব এবং সেইভাবে অনেক বাম মনস্ক, প্রগতিশীল, ধ্যান ধারণার, ধনরক্ষক মনোভাবাপন্ন লেখক গোষ্ঠী আমরা পাবো, এটা আশা করছি। এর সঙ্গে বলতে হয়, যখন আমরা বলছি আরো বেশি ক্রিয়েটিভ রচনা, সৃজনশীলতা, আরো বেশি মানুষ তার মনোভাব প্রকাশ করুক, তখন আমরা দেখছি কিভাবে বাক স্বাধীনতার উপরে, মনোভাব প্রকাশের উপরে, ভাবনা চিন্তার উপরে, পড়াশোনার উপরে, মুক্ত চর্চা এবং চিন্তার উপরে কেন্দ্রীয় সরকার আঘাত নামিয়ে আনছে। আমরা ভীষণভাবে প্রতিবাদ করছি। যেভাবে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর, যিনি রাজ্যটাকে ভেঙে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করে তাকে বসিয়ে দেওয়া হয়েছে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে, মূল যে কাজ, যে প্রতিশ্রুতি, সেটা তারা না করে 370 ধারাকে বাতিল করার পরে আমরা দেখছি ক্রমাগত ধারাবাহিকভাবে ওখানকার মানুষের যে গণতান্ত্রিক অধিকার তাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ আমরা দেখলাম 25টা বই, যার মধ্যে এই যে নুরানির লেখা, ভাসিনের লেখা, অরুন্ধতী রায়ের লেখা সহ 25টা বই তারা নিষিদ্ধ ঘোষণা করেছেন। কদিন আগে যে বিজেপি বিভিন্ন বই কেন নিষিদ্ধ করা হচ্ছে বলে হইচই করতেন, 25টা বই ফ্ল্যাটলি, যেগুলো ওখানকার ইতিহাস সম্পর্কে মানুষ জানবে, ওখানকার সাহিত্য সংস্কৃতি সম্পর্কে জানবে, ওখানকার রাজনীতি সম্পর্কে জানবে, ওখানকার বিভিন্ন যে ডেভেলপমেন্ট সেই ব্যাপারে ওয়াকিবহাল হবে, সেই বইগুলোকে ওরা চর্চা করে দিয়েছেন। আসলে গোটা দেশেই নয়, গোটা বিশ্বে ফাঁসিবাদী শক্তি যারা হয়, তারা ভাবনা চিন্তাকে একমুখী করার জন্য বিকল্প চিন্তা, বিকল্প ভাবনা, অন্য মত, এটাকে সহনশীল দেখান না, সেটাকে বন্ধ করতে চান এবং সেই কাজের জন্যই তারা এই কাজটা করেছেন। জম্মু কাশ্মীর দিয়ে যা শুরু হয়েছে, দেশের অন্য প্রান্তেও তাই হবে। মুক্ত চিন্তার উপরে এটা আঘাত, বাক স্বাধীনতার উপরে আঘাত, সাংবিধানিক যে অধিকার দেওয়া হয়েছে সেই স্বাধীনতাকে তারা খর্ব করছেন।
গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতাকে খর্ব করে এই আমাদের স্বাধীনতার মাসে বিজেপি আরেকবার উদাহরণ তৈরি করে দিল যে তারা স্বাধীনতার বিরোধী, স্বাধীনতা আন্দোলনের বিরোধী ছিল, বাক স্বাধীনতার বিরুদ্ধে, সাংবিধানিক যে অধিকার মানুষকে দেওয়া হয়েছে, গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়েছে তারও বিরুদ্ধে। অথচ অন্যদিকে আমরা দেখছি যখন ট্রাম্প, যাকে মোদী একেবারে ব্যক্তিগত বন্ধু মনে করতেন, গিয়ে নির্বাচনী প্রচারও করে এসেছিলেন, যা করা যায় না সাধারণত কূটনীতিতে, হুমকি দিচ্ছেন তার সো কল্ড ট্যারিফ ওয়ার এর অংশ হিসেবে 50% শুল্ক করেছিলেন ভারতীয় রপ্তানির উপরে, এখন তার উপরে আরো 25% করেছিলেন, আরো 25% হচ্ছে তোমার গিয়ে পেনাল্টি হিসেবে, অর্থাৎ জহুজুরি করতে হবে। আমরা বামপন্থীরা প্রথম থেকে বলে এসেছি, মার্কিন সাম্রাজ্যবাদের চরিত্র আমরা জানি, সাম্রাজ্যবাদী শক্তি গোটা দুনিয়াকে কিভাবে লুট করেছে আমরা জানি, এবং সেই লুটের সেই আধিপত্যকে বজায় রাখতে চায়, তার চেষ্টা করছে এটা জানি। আমাদের দেশের যারা দক্ষিণপন্থীরা আছেন, যারা সাম্রাজ্যবাদের তাবেদার হতে চেয়েছিলেন নানান ছলে বলে কৌশলে, আজকে তাদের নিজেদের একটু ইন্ট্রোস্পেক্ট করার দরকার আছে। বামপন্থীরা প্রথম থেকে আমাদের দেশের স্বার্থ সম্পর্কে সচেতন, দেশের কৃষি, কৃষক, মজুর, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, সেই স্বার্থ সম্পর্কে সচেতন। যারা মনে করেছিলেন সাম্রাজ্যবাদের কাছে আমাদের দেশের স্বার্থ বিকিয়ে দিলে অনেক লাভবান হবেন, তারা আজকে বুঝতে পারছেন। পাশাপাশি আমরা চীনকে দেখছি, ট্রাম্প তো এই ধরনের ঘোষণা সবাইকে করছেন, কানাডা, ইউরোপ, পশ্চিম এশিয়ার দেশগুলো, রাশিয়া, ল্যাটিন আমেরিকা, চায়না, ভারত, সবার বিরুদ্ধে। কিন্তু আমাদের পাশে প্রতিবেশী দেশ চীন দেখিয়েছে, এক, তাদের নিজের আভ্যন্তরীণ উন্নয়নটাকে এই জায়গায় নিয়ে গেছে, যে কোমরের জোর এমন বাড়িয়েছে, আর দুই, একটা স্বাধীন বিদেশ নীতি এবং আত্মমর্যাদা। যে কোনো আত্মমর্যাদা সম্পন্ন জাতি বা দেশ যা করবে, হুমকির কাছে নতি স্বীকার করেনি, যার ফলে অনেক হামকা হুমকির পরও যখন চীন তার পাল্টা অস্ত্র প্রয়োগ করেছে তারিফের ক্ষেত্রেই, পেছিয়ে গেছে আমেরিকা। আর ঠিক তার বিপরীতে আমাদের দেশে আমরা দেখলাম মৃদু স্বরে, প্রায় অনুচ্চারিত ভঙ্গিতে কিছু উষ্মা প্রকাশ করেছে, কিন্তু কূটনীতিক স্তরে, ব্যবসা বাণিজ্য, অর্থনীতির ক্ষেত্রে সরকারিভাবে যে ভূমিকা পালন করা উচিত ছিল, যা করা দরকার, তা মোদী সরকার করেনি, করতে পারে না। ভারতীয় জনতা পার্টি তার জন্মলগ্ন থেকে, তার আগে জনসন, আরএসএস, প্রথম থেকেই মার্কিনী তাবেদারির পক্ষে সব ক্ষেত্রে। আর মোদী তো বিদেশ নীতি মানে মনে করেছেন পাবলিক রিলেশন ওয়ার্ক, কিছু লোককে নিয়ে গিয়ে, ভাড়া করা লোককে নিয়ে গিয়ে গোটা এমবেসিকে ব্যবহার করে সরকারি টাকায় মোৎসবের নাম করে একটু মোদি মোদি বলে চিৎকার করা। বিদেশ নীতি মানে ইটস নট এ মিয়ার পিয়ার জব। দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ কোথায় গেল? আর ব্যক্তিগত বন্ধুত্ব হয় না, কূটনীতিরা গিয়ে জড়াজড়ি করলেই হয় না, সেটা আজকে প্রমাণিত হচ্ছে। আমরা আশা করব ভারত সরকার দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করবেন এই স্থিতির, কিছুতেই মাথা নোয়াবেন না, এবং আমাদের যে কৃষি, কৃষক, ক্ষেতমজুর, গ্রামীণ অর্থনীতি, তার সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে গতকাল পর্যন্ত তুষ্ট করার চেষ্টা করেছেন, গত পরশু পর্যন্ত আমেরিকাকে। অস্টেন্সিভলি আমাদের এখানকার দুটো বড় ইন্ডাস্ট্রিয়াল হাউস তাদের স্বার্থ রক্ষা করার জন্য, কোন দেশের স্বার্থ রক্ষা করার জন্য নয়। কুড়ি ক্যাপিটাল তাই করে নিজের ঘনিষ্ঠকে বাঁচানোর জন্য, তাতেও শেষ রক্ষা হয়নি। এখন আমাদের বাণিজ্যে ঘাটতি হবে। চীন যেরকম বিকল্প রাস্তা অনেকটা খুলেছে, আমাদের সেরকম এক্সপোর্টের বিভিন্ন চ্যানেল, সেটা মার্কিন নির্ভর হওয়া উচিত নয়।
ওপেন করার দরকার আছে। তার সঙ্গে যে ক্ষতি হবে আমাদের ব্যবসা বাণিজ্যের উৎপাদকদের, সেই ব্যাপারে সরকার পদক্ষেপ নেবেন কিভাবে তারা এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারে। তাহলে সেটা আমাদের শ্রমের বাজারে এমনিতেই বেকারত্ব, এমনিতেই ছাঁটাই, তা আরো ভয়াবহ আকার ধারণ করবে। অনেক দেরি করে হলেও মোদি বুঝেছেন যেরকম সব ডিম একটা মুরগির নিচে দিতে নেই, তাতে বাচ্চা ফুটবে কি ফুটবে না কোনো গ্যারান্টি নেই। এখন উনি বলছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে চীন যাত্রা করবেন সামনের মাসে। বিলম্বে হলেও বোধোদয় হয়েছে। আমরা সবসময় বলেছি আমাদের প্রতিবেশী দেশগুলো, বিশেষত এশিয়ার দেশগুলো, বিশেষত ভারত, রাশিয়া এবং চীন, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোঅপারেশন, মিউচুয়াল, পরস্পরের স্বার্থ হানি যাতে না হয় তার জন্য কতগুলো যৌথ প্রয়াস, সেটাই একমাত্র এশিয়ার বুকে আমাদের ভারতের স্বার্থ রক্ষা করতে পারবে, আর এশিয়ারও স্বার্থ রক্ষা করতে পারবে, এবং গ্লোবাল সাউথের কোঅপারেশনে একটা অনেক কিছু এগিয়ে যেতে পারবো। উল্লেখ থাকতে পারে মাত্র গত সাংহাই কোঅপারেশনে উনি আমেরিকার চাপে তাকে কাছে নথি স্বীকার করে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং এ যাননি। আজকে যেতে বাধ্য হচ্ছেন বা যাচ্ছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এবং সেখানে দাঁড়িয়ে দেশের স্বার্থে শুধু একটু দোলনায় দুলে দেওয়া নয়, শুধু গুজরাটে কিছু বিনিয়োগ আনতে হবে তার জন্য নয়, যাতে দেশের স্বার্থে কিছুটা অগ্রগতি ঘটে দুই দেশের সম্পর্কে, সেটা আমরা আশা করব। অন্যদিকে আমাদের রাজ্যে আপনারা জানেন ওই যে মিথ্যা বলার যে কল আছে মমতা ব্যানার্জির, ওটা ইতিমধ্যে গ্রামফোনের মতো বাজাতে আরম্ভ করেছেন, মিথ্যাচার করছেন। আর অন্যদিকে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আমরা দেখছি সরকার নাক ঘষা খাচ্ছে, কানমালা খাচ্ছে, তাও যে আদেশ আদালতে সেগুলো লাগু করা হচ্ছে না। সেটা ডিএ মামলা ক্ষেত্রেই হোক, সেটা 100 দিনের কাজ আবার চালু করার প্রশ্নই হোক, সেটা নিয়োগের ক্ষেত্রেই হোক, সুষ্ঠু নিয়োগের ক্ষেত্রেই হোক, শিক্ষাক্ষেত্রে বা ভর্তির ব্যাপারই হোক। আজকে কলেজে, বিশেষত পেশা শিক্ষায় আমরা ক্রমাগত পেছিয়ে যাচ্ছি, যেটা আমাদের গর্ব ছিল। এ রাজ্যের যারা মেধাবী ছাত্র তারা বাধ্য হচ্ছে অন্য রাজ্যে গিয়ে ভর্তি হতে। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়নি, কলেজগুলোতে ভর্তি হচ্ছে না। যেখানে হচ্ছে লুকোচুরি করে, চুপিসারে, টাকা পয়সা বিনিময়ে দুর্নীতি করে, যেমন শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছেন সেরকম ভর্তি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। এরপর কলেজগুলো খাঁকা করবে। ওবিসি এ ব্যাপারে যে জটিলতা আছে সেটা মেটাতে পারেনি রাজ্য সরকার। এতে প্রমাণ হয় মমতা ব্যানার্জির সরকার সমস্যা তৈরি করতে পারে, সমস্যার সমাধান দিতে পারে না। আমরা ওবিসি এর রিজার্ভেশন চালু করেছিলাম, 10 বছর ধরে, 12 বছর ধরে আদালত বলছে এটা ভুল করেছেন আপনি। সরকারে এসেই ওবিসি এর যে রিজার্ভেশন ছিল অনগ্রসরদের জন্য, সেটাকে বানচাল করার চেষ্টা করেছেন, মানেননি নিয়ম আইন। আজকে দাঁড়িয়ে রাজ্য সরকারকে মনে করে দিচ্ছে জ্যোতি বসুর সময় 1993 সালে আমরা যে মন্ডল কমিশনের পরে যে ওবিসি আইন এনেছিলাম সেটাই হচ্ছে ফলো করতে হবে। উনি যা করেছেন সেগুলো ভুলভাল করেছেন, একটা কাজ ঠিক মতো করতে পারেন না এবং ভুল শোধরাতেও চান না, এড়েমি দেখান। দ্রুত আইন সংশোধন করে, নিয়ম মেনে, সংবিধান মেনে ওবিসি এ বি অনগ্রসর জাতির যে সংরক্ষণ আছে তাকেও বাস্তবায়ন করতে হবে, এবং বাকিদের যে সমস্যার সম্মুখীন হচ্ছে তারও সমাধান করতে হবে। তা নাহলে নিয়োগ হচ্ছে না, ভর্তি হচ্ছে না। আর মমতা ব্যানার্জি তাতে খুব আস্ফালন দেখাচ্ছেন, কারণ উনি কোর্টের দিকে বা বিরোধীর দিকে আঙুল দেখিয়ে নিজে হাত গুটিয়ে বসে থাকতে ভালোবাসেন। বলুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। এক একজন, ওয়ান বাই ওয়ান। আমি অনেকবার বলি মাইক ব্যবহার করতে, তাও করেন না। এমনি করুন, জোরে বলুন একটু। লোকে বলে যে আপনার প্রশ্ন শুনি না, শুধু উত্তর শুনি। বলো।
গোটা দেশের গণতন্ত্রের সংকোচন করার চেষ্টা করা হচ্ছে। এ রাজ্যে যেমন রাজ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে কুক্ষিগত করে পুরসভা পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিলেন মমতা ব্যানার্জি, দেশের সরকার এরকম জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে যে ন্যূনতম অধিকার রাজ্যে এদেশে আছে মানুষের গণতান্ত্রিক অধিকার, সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার। আমরা বামফ্রন্ট প্রথমে 21 বছর থেকে কমিয়ে 18 বছরে করেছি। আগে সবার অধিকার ছিল না, মহিলাদের ছিল না, গরিব মানুষদের ছিল না, তরুণদের ছিল না, যাদের এমন কি সাম্রাজ্যবাদী যখন শাসন ছিল তখন যারা ট্যাক্স দেয় না, যাদের জমি জমা নেই, যাদের সম্পত্তি নেই, তাদের ছিল না। আমরা গর্বিত আমাদের সংবিধানে সবাইকে দেওয়া হয়েছে। বিজেপি সেটা চায় না, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, গণতন্ত্রকে সংকুচিত করছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে লাখ লাখ মানুষকে তাদের মধ্যে আতঙ্ক এবং ভয় ঢুকিয়েছে এবং বিহারে তা করছে। ঠিক বিহারের নির্বাচনের প্রাককালে ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা আসামে দেখেছি ডি ভোটার, আর এখানে কিছু দালাল বিজেপি নামধারী নেতা তারা লাফাচ্ছে যে এখানে এসআইআর করতে হবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে যেটা করা হচ্ছে, প্রত্যেক ভোটারকে সন্দেহ করা হচ্ছে আর তাকে বলা হচ্ছে তুমি প্রমাণ করো। ভোটার লিস্ট নির্ভুল করার দায়িত্ব ইলেকশন কমিশনের, রাজ্য এবং কেন্দ্র সরকারের কর্মচারীদের নিয়ে। তাহলে প্রথম, নির্বাচন কমিশন ব্যর্থ যে নির্ভুল ভোটার তালিকা করেনি, নিজের ভোটার তালিকাকে নিজেই বলছে এখন ভুল। দ্বিতীয়, ওই ভোটার লিস্টে যারা নির্বাচিত হচ্ছেন সে এমএলএ এমপিরা তাহলে ভুল, কারণ ভোটার তালিকা যদি ভুল হয় তাহলে ভোটটাই ভুলে ভরা ছিল। গত বছরের শেষের দিকে আপনারা জানেন, এবছরের গোড়ার দিকে গোটা দেশের ইন্ডিয়া ব্লক আমরা এককাট্টা হয়ে প্রতিবাদ করছিলাম হরিয়ানার ভোট, তারপরে দিল্লির ভোট বিশেষত মহারাষ্ট্রের ভোটে যে কারচুপি হয়েছে। এখানে যেটা পঞ্চায়েত নির্বাচনে হয়, পুরো নির্বাচনে হয়, মোট ভোট কত, পোল ভোট কত, তাতে অন্তর। কত ভোট হয়েছে সেটা বলতে পারছে না, গণনা করেছে যে আর ভোট যা হয়েছে তার মধ্যে কোনো বিস্তর অমিল আছে। এটাকে যেটা রাহুল গান্ধী বলছেন ইন্ডাস্ট্রিয়াল লেভেল রিগিং, একেবারে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। আমি বারবার বলি, মুর্শিদাবাদের নির্বাচনের পরে আমরা বলেছিলাম অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমকে হারানো হয়েছিল ওই ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একেবারে গণনা কেন্দ্র পর্যন্ত, ভোটার লিস্ট থেকে গণনা পর্যন্ত, পুলিশ প্রশাসন, গণনা কর্মী, ইলেকশন কমিশন স্টাফ, কেন্দ্রীয় বাহিনী, কেউ বাদ যায়নি। এই দুর্নীতি চক্রের মধ্যে সবাই সামিল করেছে। তো প্রকাশ্যে বলছি আমি, সেই কারচুপি নিয়ে যখন সবাই ইলেকশন কমিশনকে ধরতে গেল, কোথায় গন্ডগোল, মেশিনে, গণনায়। মমতা ব্যানার্জি, আপনাদের মনে আছে, এখানে প্রেস কনফারেন্স ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে বললেন ভোটার লিস্টে ভুতুরের নাম আছে, বহিরাগতদের নাম আছে, এবং আমাদের এমএলএ এমপি কাউন্সিলররা মানে তৃণমূলের তারা সব পাড়ায় পাড়ায় ভোটার লিস্ট নিয়ে যাবে। নাটক করার জন্য করেছিলেন, ভোটার লিস্ট নিয়ে কি জায়গায় গিয়েছিলেন মনে রাখতে হবে। 94 সালে পার্লামেন্টে, লোকসভায় তিনি বলেছিলেন যখন কংগ্রেস নেত্রী, যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম ভরা আছে। 94 সালে বলেছিলেন। 2006 সালের নির্বাচনের প্রাককালে বলেছিলেন যখন তিনি এনডিএ। এখন ইলেকশন কমিশন যখন রিসিভিং এন্ডে ছিল, গোটা দেশ যখন এক কাট্টা, নির্বাচনে কারচুপি এবং সুষ্ঠু অবাধ নির্বাচন করতে পারে না ইলেকশন কমিশন, তখন টেকিং আ লিভ ফ্রম মমতা ব্যানার্জিস বুক, ওরা বললো তার আগে ভোটার লিস্টেই আসলে গন্ডগোল। গোটা কারাপ্ট প্র্যাকটিসেস ইন দি ইলেকশন প্রসেসকে নিয়ে আসা হলো ভোটার লিস্টে। আর যেটা দায়িত্ব সরকারের, ইলেকশন কমিশনের, তার বদলে আপনাকে আমাকে দায়িত্ব দিচ্ছে যে আপনি ভোটার কিনা আপনি প্রমাণ করুন। তাহলে আজকের দিনে ডিজিটাল ইন্ডিয়ায় সব ডেটা আছে সরকারের কাছে, মুখ্যমন্ত্রী থেকে হোম মিনিস্টার সব বলেন তার সব ল্যাপটপে আছে সমস্ত ডেটা। আপনি কি খান, কি পড়েন, কোথায় থাকেন, কোথায় জন্মেছেন, কি ভাষায় কথা বলেন, কি দেখেন, কি দেখেন না, তাদের কাছে ডেটাবেস নেই। কে মৃতকে, যারা মরে গেছে তাদের নাম বার করা দরকার ছিল। ইলেকশন কমিশন যারা বেঁচে আছে তাদেরকে প্রমাণ করতে হবে তারা মরে নাই। আমরা তার বিরুদ্ধে,
এবং এই রাজ্যের সমস্ত মানুষকে আমরা বলবো অতীতে এরকম হয়েছে এবং আসামের অভিজ্ঞতা আমাদের সামনে আছে, বিহারের অভিজ্ঞতা আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা এর বিরুদ্ধে। ইন্ডিয়া ব্লকটা তো এইরকমই, প্রথমত ওটা কোনো জোট নয়, ওটা কোনো ইলেকট্রাল অ্যালায়েন্স নয়, ওটা ইন্ডিয়ার জন্য যারা আছে তাদের সবাইকে আহ্বান জানানো হয়, এক। আর দুই হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে, সংসদীয় রাজনীতির ক্ষেত্রে বিজেপি বিরোধী সবাইকে এক মঞ্চে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। আর তিন হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল জন্মলগ্ন থেকে এরকম আছেন, নিখিরাম নামও ভুলে আছে, এখনো আছে, এখনো মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তার ভাষায় বেপন্ডি औरत বলে না, বেপেদিকা লোটা, কলকাতাতে বলে, কলকাতায় ভাষায় ঢালকো বাবু ঢালকো, জিদের শুরু ওদের ঢালকো। এখন ওইদিকে শুরু আছে, ওইদিকে গেছেন, এখন এদিকে শুরু থাকলে এদিকে চলে আসবেন। আপনি এখানে প্রেস কনফারেন্সে বসে আছেন, সামনের রোতে আরো অন্য প্রতিষ্ঠানে বসে আছে, তার সঙ্গে আপনার কি সম্পর্ক? এখন যখন দাঁড়িয়ে পার্লামেন্টে সবাই নিজের নিজের আসন থেকে দাঁড়িয়ে বিজেপি সরকারের বিরোধিতা করছে, তাদের আপনাদের অসুবিধা কি হচ্ছে? আপনারা তো আলাদা প্রশ্ন করছেন, একই প্রশ্ন অনেকে একসঙ্গে মিলেও করেন, কিন্তু আপনার আলাদা প্রতিষ্ঠান থাকে, আপনার আলাদা পত্রিকার লোক, আলাদা টেলিভিশন চ্যানেলের লোক, আপনি জিজ্ঞেস করছেন তার মধ্যে কি সম্পর্ক? আপনারা সবাই সাংবাদিক, আমরা সবাই রাজনীতিবিদ। ধন্যবাদ, বলুন। হ্যাঁ, डर का माहौल पैदा किया जा रहा है बीजेपी आरएसएस की तरफ से। हर फासिस्ट ताकत डर के सहारे अपना जो है दबदबा रखना चाहता है। हमारे यहाँ बंगाल में 2011 से, जब से ममता बनर्जी की तृणमूल सरकार आई है, तब से एक डर का माहौल है। आप तो हिम्मत से फिर भी यहाँ सीपीएम का ऑफिसर प्रश्न कर ले रही है। ममता या मोदी के प्रेस कॉन्फ्रेंस में आप प्रश्न भी करने का अधिकार नहीं है आपको। तो वो डर जनमानस में ले जाने के लिए, और खास करके जो लोकतांत्रिक अधिकार है, जमहूरी हक है, उसे छीनने की कोशिश की जा रही है। कहीं तृणमूल कांग्रेस गुंडा बदमाश बम पिस्तौल लेकर के तमन्ना को खून करता है, क्योंकि उसके परिवार के लोग क्यों सीपीआईएम के काम करते हैं, और कहीं इलेक्शन कमीशन का इस्तेमाल करके बीजेपी कह रही है कि वोटर लिस्ट में आपका नाम नहीं रहेगा। वोटर लिस्ट में नाम रहने से आपका भाषा या धर्म देख करके आपको पहचान पत्र दिया जाएगा। ये मांग सबसे पहले ममता बनर्जी बीजेपी के साथ रहकर की है। 1994 में पार्लियामेंट में उनके भाषण में, मैं आपको वीडियो रिकॉर्ड दिखा सकता हूं, उन्होंने पहली बार कही पार्लियामेंट में, आरएसएस बाहर कहती थी घुसपैठिया, कि बांग्लादेशियों का नाम है बंगाल के वोटर लिस्ट में। ममता बनर्जी उस वक्त कही जब वो दक्षिण कलकत्ता के एमपी थी, और दूसरी बार जब मोदी अडवाणी के गोद में थी, तब 2006 से पहले, विधानसभा चुनाव से पहले वो कही थी यही बात कि वोटर लिस्ट का नाम सुधारना पड़ेगा। जैसे आसाम में कहा, असमीज अल्ट्रा नेशनलिस्ट लोग कहे थे, उसी दर्ज में कही थी। और आज बीजेपी वो काम कर रही है, चाहे वो ममता बनर्जी बोले चाहे बीजेपी बोले, हम बराबर उसके खिलाफ हैं। हमारे देश में हर जनता को ज्यादातर हक दिया नहीं गया, लेकिन संविधान सबको एक वोट देने का अधिकार दिया है। उस वोट देने के अधिकार से महरूम किया जा रहा है। इसलिए ये जो बंगला भाषी के नाम पर, बांग्लादेशी के नाम पर, रोहिंग्या के नाम पर, अन्य प्रांतों में जो लोग बंगाल से गए काम कर रहे हैं, उनको भगाने का जो कोशिश किया जा रहा है, इसको कहा जाता है नया फासिस्टवादी जो तरकीब अपनाई है बीजेपी। उसमें यह है कि जो लोग हमारे जैसा नहीं है, हमारे जैसा बोली नहीं बोलता, हमारे जैसा खाना नहीं खाता, हमारे जैसा लिबास नहीं पहनता, हमारे जैसे इबादतगाह में नहीं जाता, वो गैर मुल्की है। ये एक सोच है जो एक गलत सोच है, जो हिटलर के किताब से लिया गया है। हम उसके खिलाफ हैं और हम ही इसके खिलाफ लड़ रहे हैं। कभी उसके साथ जाके दोस्ती करना और कभी उसके खिलाफ दुश्मनी करना, ये होने से नहीं होता है। नीतिगत रूप से वसूली तौर पर उसका विरोध करना चाहिए। हम उसका विरोध कर रहे हैं और करते रहेंगे आखिरी दम तक।
নির্বাচন কমিশনের তরফ থেকে যে দুজন ইয়ারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে, আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে নির্বাচন এখনো আসেনি, আমরা কোনো শাস্তি হতে দেব না। কিভাবে? প্রথমত, নির্বাচনের ভোটার লিস্ট তৈরি করা হয় যখন, তখন রাজ্য সরকারের অফিসার হোক, কেন্দ্র সরকারের অফিসার হোক, তারা অন ডেপুটেশন, ডিম অন ডেপুটেশন হয়ে যায় জনপ্রতিনিধি আইন অনুযায়ী। নির্বাচন হোক বা না হোক, নির্বাচনী কাজে যাকে অ্যাপয়েন্ট করা হয় তাকে ধরে নেওয়া হয় যে সে ডেপুটেড। সেখানে দাঁড়িয়ে সে যদি নিয়ম ভঙ্গ করে, বেআইনি করে, তাকে শাস্তি দেওয়ার অধিকার নির্বাচনী অফিসারের আছে, ইলেকশন কমিশনের আছে, সিওর আছে। এই জন্য সিওকে যখন নিয়োগ করা হয়, রাজ্য সরকার যাকে বলেন সেই হয় না, নির্বাচন কমিশনার তাকে নিয়োগ করে। যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় এই ডিও কে এবং ইলেকট্রাল ইআরও কে, তাতে দেখবে সে চিঠি রাখলে, যে কোনো চিঠি পড়ে দেখো যে ইউ আর ডিম টু বি ডেপুটেড ফর দিস পারপাস, এটা একদম লেখা থাকে। আইন দেখছেন না মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী আইন দেখেন না, লাইনদারি করেন, আর এইসব বলে আবার গিয়ে দিল্লিতে লাইন করবেন। হ্যাঁ, এরকমই কথা হয়েছে আর কি। হ্যাঁ, ভারত চীন দুই দেশ, আর কি হবে? তৃতীয় কোনো দেশ, কোনো প্লিজ থার্ড আম্পায়ার কোথাও চাই না আমরা। যাক বলুন, যে কোনো দুটো দেশের মধ্যে সম্পর্ক, সুসম্পর্ক করলে, বাণিজ্য করলে দুটো দেশকে এগিয়ে আসতে হয়। দ্বিতীয়ত হচ্ছে রিজিওনাল কোঅপারেশন বাড়াতে হয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন প্রথমে যখন তৈরি করেছিল, চীনের উদ্যোগী হয়েছিল, তখন ভারত তাতে সামিল হয়নি, ভুল, পরে গিয়েছে। এরকম কূটনীতিতে অনেক ভুল সিদ্ধান্ত হয়। আমরা এখান থেকে টপকে আটলান্টিক পার হয়ে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছি, কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক করিনি, ভুল। আগে গ্লোবাল পাওয়ার হওয়ার আগে রিজিওনাল পাওয়ার হতে হয়, নাহলে গায়ে মানে না আপনি মোড়ল হয়, সে অবস্থা ভারতের হয়েছে। 3, চীনের সঙ্গে বন্ধুত্ব করা মানেই হচ্ছে দেশের শত্রু, এরকম ভাব মিডিয়ার একটা অংশ আর মার্কিন দালাল কিছু রাজনীতিবিদ এইটাকে আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই চীন ভূমিকা থেকে বেরিয়ে আসতে হবে ভারতের স্বার্থের জন্য, নিজের দেশের স্বার্থের জন্য, গুজরাটের স্বার্থের জন্য। আজকে ভারত এবং চীন সুসম্পর্ক বজায় রেখেছে গত কয়েক বছর ধরে। এই জন্য দেখবেন যে মিডিয়াগুলো রোজ চীনকে গালাগাল দিতে, এখন গাল দেয় না। সবচেয়ে বেশি চীনা ইঞ্জিনিয়ারের ভিসা হয় গুজরাটের জন্য। সবচেয়ে বেশি ভারতীয় যারা চীনে যায় গত 3-4 বছরে, তারা হচ্ছে গুজরাটে। সবচেয়ে বেশি বিনিয়োগ চীনের যা হয়েছে সেটা হচ্ছে গুজরাটে। এবং আদানিকে আমেরিকা যখন থেকে ধরেছে, তদন্ত করছে, তখন থেকে আদানি সাম্রাজ্য বাঁচানোর জন্য সবচেয়ে বেশি সাহায্য পেয়েছে চীন থেকে, বিনিয়োগ এবং রিভার্স প্লিজ ইনভেস্টমেন্ট। তাহলে আজকে দাঁড়িয়ে আমাদের, আমি যেটা বলেছি তুমি খেয়াল করনি, আমার আগের উত্তর আমি বলেছিলাম যে একমুখী হতে হয় না, বাণিজ্যের জন্য সব দরজা খুলে রাখতে হয়। আমি কোনো বাণিজ্য এক্সপার্ট নই, কিন্তু এক্সটার্নাল অ্যাফেয়ার্সে সবসময় এটা চেষ্টা করতে হয় তোমার নিজের দেশের স্বার্থের জন্য তুমি একমুখী না। আমরা ইউনিপোলার ওয়ার্ল্ড চাই না, আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ড চাই। এবং সেজন্যই বিভিন্ন যে সমস্ত কেন্দ্র আছে সেখানে সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আমাদের বাণিজ্য ওয়েস্ট বাউন্ড স্বাধীনতার পর থেকে, অথচ আমাদের সাউথ ইস্ট এশিয়া আছে। এই জন্য লুক ইস্ট পলিসি বলা হয়েছিল, মোদী যখন এসেছিল লুক ইস্ট পলিসি বলতো, আগে ইউপি 1 গভর্নমেন্টের পরে, কিন্তু তারপরে শুধু বলেছে, কিন্তু লুক ইস্ট হয়নি। তাতে আমরা পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা লুক ওয়েস্ট আছে। আর 2 হচ্ছে এশিয়ান কোঅপারেশন বাড়াতে হবে। যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আছে, যেমন নর্থটা আছে, সেরকম আমাদের যেমন আসিয়ান আছে, সেমনি সাউথ এশিয়ান এবং এশিয়ান কোঅপারেশন বাড়াতে হবে। এশিয়ান কোঅপারেশন বাড়াতে হলে ভারত, চীন, রাশিয়া, ইরান, জাপান, এই সবার মধ্যে কোঅপারেশন আরো বেশি বাড়াতে হবে। আমাদের
কেন নেই কম, বাণিজ্য কেন কম, আমাদের প্রশ্ন করতে হবে। 30 বছর 40 বছর আগে অবস্থা ছিল না। গত 40 বছরে চীন যখন নিজের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ম্যানুফ্যাকচারিং বাড়িয়েছে, আমরা কি করেছি? মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, ঘৃণা, বিদ্বেষ। তাহলে এখন হিংসা করে কি লাভ? তাহলে চীন তার আভ্যন্তরীণ শক্তিটাকে বাড়িয়েছে, তার বেকারদেরকে কাজ দিয়েছে, টেকনোলজি এগিয়ে গেছে, তোমার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, ম্যানুফ্যাকচারিং গোটা বিশ্বের কারখানা হয়ে গিয়েছে। আমরা এখন চীনকে র মেটেরিয়াল সাপ্লাই দিই আর ওদের থেকে ফিনিশ প্রোডাক্ট কিনি। আমরা বামপন্থীরা প্রথম থেকে বলে আসছি চীনের অভিজ্ঞতাকে কাজে লাগাও, তোমাকে সমাজতন্ত্র করতে হবে না, কিন্তু নিজের র মেটেরিয়ালসকে নিজেই তুমি ম্যানুফ্যাকচারিং করো, তাহলে বেকাররা কাজ পাবে। আমি আয়রন ওর জাহাজ বোঝাই করে চীনকে পাঠিয়ে দিচ্ছি আর তার থেকে স্টিল কিনছি, তার থেকে তো ভালো হচ্ছে যে আমি স্টিল তৈরি করি। কেউ বারণ করেনি। বিজেপি সাংসদরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। কার দ্বারস্থ কি হচ্ছেন বলুন? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই যে এসআইআর নিয়ে যে কথাগুলো তুমি বলছে, হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে বিজেপি যারা সাংসদরা তারা এই তামাশা চলবে আগামী 26 নির্বাচন পর্যন্ত। তোমরা খবর পেলে কেউ কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। তো একটু আগে প্রশ্ন শুনলে না, তোমার মুশকিল তো ঢুকছে না তোমার মাথায়, তোমার মাথায় যে গোটা ইন্ডিয়া ব্লক এসআইআর নিয়ে তার বিরুদ্ধে একসঙ্গে হয়েছে। তোমার কাছে মুখ্যমন্ত্রী কেন্দ্রিক। একটু তাকাও বাইরে, নবান্ন থেকে একটু ওপরে ওঠো। নবান্ন 56 ছাড়াও পৃথিবী আছে, বাংলা আছে, এটা একটু বোঝার চেষ্টা করো। রাজ্যে এসআইআর এর প্রস্তুতি কেমন? জাতীয় নির্বাচন কমিশন চিঠি দিল এই রাজ্যের মুখ্য নির্বাচন, যে নির্বাচনকে জিজ্ঞেস করো কি করছে, কেন করছে। প্রথম কথা হচ্ছে ভোটার লিস্ট করে রাজ্য সরকারের অফিসাররা ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে। ভোটার লিস্টে যদি মৃতদের তালিকা থাকে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হয়। সেই মৃত লোকেদের ভোটে জিতেই তিনি পঞ্চায়েত, পুরসভা আর অ্যাসেম্বলি দখল করেছেন। নির্বাচনে যে কারচুপি হয় তাতে ইলেকশন কমিশন যেমন দোষী, মমতা ব্যানার্জি দোষী। এই যে এখন আপনার পাড়া আপনার সম্মান আসলে তিনি ভোট করছেন আইপ্যাককে দিয়ে, নিয়ম মানছেন। ইলেকশন কমিশন যেরকম সংবিধান মানছে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না, মমতা ব্যানার্জি সংবিধান মানছেন না। সংবিধান অনুযায়ী পঞ্চায়েত পুরসভায় কাজ করতে পারে, তিনি তার বদলে আইপ্যাককে দিয়ে কাজ করাচ্ছেন টাকা দিয়ে, সরকারের নামে। এটাই তো ভোট রাজনীতি, এটাই তো কারচুপি এক রকমের। मतदाता सूची में संशोधन को लेकर आपने भी कहा है, तो संशोधन होना चाहिए या नहीं, एक सवाल। और दूसरा है कि अभी तक आप लोग सांप्रदायिकता को मुद्दा बनाते थे, अब भाषाई एक द्वंद्व चल रहा है, हिंदी भाषियों को पीटा जा रहा है, क्या करते हैं? दो प्रश्न है। पहला वाला प्रश्न मैं बोल दूं, हम हमेशा ये चाहते हैं कि भूल रहित मतदाता सूची लागू हो। ये जिम्मेदारी निर्वाचन आयोग की है, चुनाव आयोग की है। वो इसमें विफल हुए हैं। हम वर्षों से ये कह रहे हैं कि हमारे बंगाल में नहीं, पूरे देश में ही जो मृतक व्यक्ति है उनका नाम है, उसे क्यों नहीं निकाल सकते? हर मृतक व्यक्ति का रजिस्ट्रेशन होता है, श्मशान में हो या कब्रिस्तान में हो, सरकार के पास वो डेटा है। डिजिटल इंडिया में वो डेटा लेकर के वो निर्भुल कर सकते हैं। हजारों लोग का वोटर लिस्ट से एसआईआर में नाम हटा दिया गया, बिहार में डाउटफुल किया गया, आसाम में भी। क्यों? खास करके आप देखो, एक भाषा के लोग दूसरे भाषा में जब रहते हैं इलाके में, तो उनका नाम का उच्चारण अलग अलग होता है, एक जैसा होता है। हम बोलते हैं भट्टाचार्य, कोई बोलता है भट्टाचार्य, आप बोलते हैं भट्टाचार्य, तो उसका स्पेलिंग अलग अलग जब हो जाता है, तो ऐसे लाखों लोगों का नाम अलग कर दिया गया है, क्योंकि एक जैसा नाम नहीं है। मेरे वाइफ का नाम डॉक्टर रोजिना खातून है। जब कोई भी सरकारी किसी कागज में लिखते हैं, कोई KHATUN लिखता है, कोई KHATOON लिखता है। एक स्टेटमेंट दे देने से कि आपका ये जैसा भी आप स्पेलिंग लिखो, नाम व्यक्ति एक ही है। सिर्फ इस कारण में एसआईआर से कई लाख लोगों को नाम हटाया गया, क्योंकि ये जो भाषा की बात हम इसलिए आ रहे हैं, बांग्ला भाषा या हिंदी भाषा कोई भी हो, एक जगह से दूसरे जगह जब जाता है तो उसका उच्चारण भंगी अलग अलग हो जाता है। फोनेटिक्स जो यहाँ स है, वो जितना पूर्व में जाएंगे वो छ हो जाएगा, और भी पूर्व में चले जाएंगे तो च हो जाएगा। हाँ, हम बोलेंगे स्विमिंग पूल,
बंगाल के किनारे जाइएगा आप तो बोलेगा स्विमिंग पूल, हाँ, और आसाम में चले जाइएगा तो बोलेगा स्विमिंग पूल। उससे स्विमिंग पूल क्या अलग हो जाता है? भाषाई सांप्रदायिकता, सांप्रदायिकता से ये अलग नहीं है। भाषाई सांप्रदायिकता है कि वो सांप्रदायिक जैसा कि धर्म के नाम पर अलग अलग किया जाता है, उसी तरह से किसी का प्रोनाउंसिएशन, किसी का स्पेलिंग, किसी का लैंग्वेज को लेकर के जब आप आदरिंग करते हैं, बांग्लाয় बोले অপর করা, भाषा एक दूसरे को जोड़ता है, इसीलिए हम भाषा बोलते हैं। आपसे विनय, हमारे साथ आपका वार्तालाप हो रहा है, भाषा इसका माध्यम है। भाषा সাঁকো, ব্রিজ। কিন্তু संघ परिवार বা সাম্প্রদায়িক শক্তি যে কোনো তারা এই ভাষাকে যে সেতু নির্মাণ করে সেটাকে ভেঙে দেয়। उसको तोड़ने के लिए उसको वो त्रिशूल तलवार लेकर के उतर गए हैं इसको अलग करने के लिए। आप जैसे बोले हिंदी भाषियों के ऊपर आक्रमण हो रहा है, हमारे पास है आसनसोल में, बानपुर में इलेक्टेड काउंसिलर जो बिहार, यूपी, झारखंड से कॉन्ट्रेक्चुअल लेबरर हैं, उनको बोल रहे हैं, भाषा लेकर के धमका रहे हैं। ममता बनर्जी जब भाटपाड़ा में गई थी, अर्जुन सिंह को वो पोषित थे, उनकी पोषित है, लेकिन उससे लड़ने के बजाय वो बोले यहाँ पे जो है हिंदी भाषी, उर्दू भाषी, उसको धमकाए। याद है? और आज भी जो उत्तर भारत में हो रहा है, बीजेपी शासित राज्यों में हो रहा है, उड़ीसा में जो हो रहा है, वो भाषा के नाम पर एक प्रांत के लोग दूसरे प्रांत के ऊपर हमलावर हो जाए ये कोशिश कर रहे हैं। तो जो बीजेपी उत्तर प्रदेश में, गुड़गांव में, दिल्ली में, राजस्थान में, महाराष्ट्र में बांग्ला भाषियों के ऊपर आक्रमण कर रहे हैं, वो ममता बनर्जी की राजनीति कर रही है। ममता बनर्जी के तृणमूल भी वही काम कर रहे हैं, सिर्फ अलग अलग अस्त्र लिया है। कोई तलवार लेके करता है, कोई त्रिशूल लेके करता है, कोई बांग्ला भाषा लेके कर रहा है, कोई हिंदी भाषा लेके कर रहा है, कोई उर्दू भाषा लेके करेगा। वो भाषा का दोष नहीं है, आप भाषा को किस तरह से इस्तेमाल करेंगे। अस्तूरा को लेकर के आप दाढ़ी भी सेव कर सकते हो, अस्तूरा को लेकर के आप पॉकेट मनी भी कर सकते हो, करते हैं ना? तो भाषा जब आरएसएस के हाथ में चला जाता है तो वो पॉकेट मार रहा है लोगों का, अस्तूरा की तरह। तो अस्तूरा का दोष नहीं है, भाषा का दोष नहीं है। और यहाँ कुछ ऐसे लोग हैं वो भाषा को दोष दे रहे हैं, इसका भाषा अलग, उसका भाषा अलग। अरे आप हिंदी में हफ्ता बोलते हैं, हम सप्ताह बोलते हैं बांग्ला में, चूंकि साहा हो जाता है। इसी तरह से सिंधु हिंदू हो गया, सिंध हिंद हो गया। हम लड़ेंगे लेकर के, हम बोलेंगे आपको हफ्ता मुबारक, हमें सप्ताह मुबारक। हकीकत तो यह है कि सप्ताह 7 दिन में भी होता है, हफ्ता भी 7 दिन में ही होता है, उसमें कोई अंतर नहीं होता है। एक एक बार को एक एक कोई बोलते हैं, क्यों बृहस्पतिवार बोले, আমরা কেউ লক্ষ্মীবার বলি, তাহলে কি দিনটা পাল্টে যায়? এই যারা বিভেদ তৈরি করতে চাইছে তারা বলছে না এটা আলাদা। আমাদের পাশে এই যে ম্যানুফ্যাকচারিং আছে ডিফেন্স ইউনিট ইছাপুরে, বাংলায় আমরা কি বলি? ইছাপুর। ইংরেজিতে বানান কি লেখা হয়? দুটো আলাদা দেশ হয়ে যাবে। কি লেখা হয়? বলে বাংলাতে পাঠিয়ে দিন, মিনিস্ট্রি অফ ডিফেন্স লেখে, যান ওখানে গিয়ে দেখে নিন, পেতলে একদম করে লেখা আছে ISHAPUR, ইশাপুর। তাহলে কি ওটা মুসলমান হয়ে গেল? আসলে ওটা ইশাপুর, হিস্টোরিক্যালি ইশাপুর। কিন্তু এই 24 পরগনা উত্তর দক্ষিণের লোকজন, দক্ষিণবঙ্গের লোকেরা শখে ছ বলে, বুঝে নে পারে। এই যে যখন ট্যারিফ নিয়ে দুটি দেশের মধ্যে একটা দর কষাকষি চলছে, তখন অজিত ডোভাল কি জানালেন যে পুতিন আসছে, কিভাবে দেখছেন? খুব ভালো কথা। আমরা তো সবসময় এই যে মানুষের মানুষের সম্পর্ক, দেশে দেশের সম্পর্ক, ধর্মের ধর্মের সম্পর্ক ভালো চাই। কিন্তু যখন ট্রাম্প এসেছিল আমরা বলেছিলাম গো ব্যাক ট্রাম্প। কেন বলেছিলাম? তাহলে বামপন্থীদের ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ করার ক্ষমতা আছে, কারণ তারা কোথায় কোন দিকে যাচ্ছে জানে। শত্রু মিত্র বুঝতে হয়। আগে রাশিয়া কমিউনিস্ট শাসন ছিল বলে অনেকে মনে করতো, ওরা কাজে বলছি, রাশিয়া যদি আমাদের ডিফেন্সে কোঅপারেশন করে, আমাদের যদি জ্বালানি দেয়, আমাদের নিউক্লিয়ার প্রজেক্টে সাহায্য করেছে, আমাদের ভারী শিল্প তৈরি করতে সাহায্য করেছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান গবেষণাগার তৈরি করতে সাহায্য করেছে, আমাদের বন্ধু। আর আমেরিকা যদি তারিফ ওয়ার করে, আগে যখন স্যাংশন করেছিল, তাহলে সে আমার শত্রু। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, ভারত পাকিস্তানের যুদ্ধের সময় আমেরিকা 7ম নৌবহর পাঠিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, আমরা আমেরিকার বিরোধী। রাশিয়া তখন পাশে দাঁড়িয়েছিল, সব যুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের বন্ধু। কিন্তু আজকে মোদি এমন করেছেন, কে বন্ধু কে শত্রু সব গুলিয়ে দিয়েছেন।
তার ব্যক্তির স্বার্থে, নাহলে আদানির অর্থনৈতিক স্বার্থে। এই জন্য আমরা বলছি দেশের স্বার্থে রাজনীতি হোক। ওরা টোটো উল্টে গেছিল, স্কুলের ছাত্ররা জল কাদার মধ্যে পড়ে রয়েছে। এটা শুধু নবগ্রাম নয়, এটা নবগ্রামের ছবি, কিন্তু এরকম খড়গ্রামে আছে এবং গোটা দেশের সব গ্রামে আছে, এবং শুধু গ্রামে নয় শহরেও আছে। তোলা বাজিয়ে রাস্তা তৈরি হলে দেখবে সাইনবোর্ডে লেখা থাকে, উন্নয়নটা দেওয়ালে লেখা থাকে, হোর্ডিং এ লেখা থাকে, বিজ্ঞাপনে তোমাদের খবরের কাগজে প্রথম পাতে থাকে পথশ্রী, আর রাস্তায় নামলে দেখা যায় হতশ্রী। টাকা দিয়ে পথশ্রী লেখো, আর যদি ক্যামেরার লেন্স ঘোরাও তাহলে হতশ্রী চেহারা দেখতে পাবে। শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশে অবস্থা যা হয়েছে, পরিবেশের যে অবস্থা হয়েছে, তার সঙ্গে দাঁড়িয়ে রাস্তাঘাট, ব্রিজ, গত 6 বছরে আমাদের দেশের সবচেয়ে বেশি ব্রিজ ভেঙেছে কোন রাজ্যে? কোন রাজ্যে ভেঙেছে সবচেয়ে বেশি? গুজরাতে। দবি আওয়াজ में कह रहे हैं, কাট মানি হলেই, ঘুষ হলেই। এটা হচ্ছে কোন ফার্ম, কোন কনসার্ন, কোন ইঞ্জিনিয়ার, কোন সরকার, কোন নীতিতে উন্নয়নের জোয়ার করছে। তাতে উন্নয়নের জোয়ার হবে না রাস্তাঘাটে জোয়ার হবে? এই বিরাটিতে বাচ্চা ছেলে ডুবে মরে গেল। এই এখন ঘাটাল সহ, দাসপুর সহ বিস্তীর্ণ অঞ্চল বন্যায় ডুবে যাচ্ছে। সরকারের ব্যর্থতা। মমতা চিৎকার করছেন, ঝাড়গ্রামে গিয়ে সিপিএম কে দোষ দিচ্ছেন। আসলে বন্যা রোধে একটা পরিকল্পনা হয়েছে গত কয়েক বছরে? বিশেষত রোড কনস্ট্রাকশনে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। তোমাকে আমি ভিডিও দেখাবো, যে কংক্রিটের জায়গায়, রডের জায়গায় বাঁশের বাতা দিচ্ছে, সিমেন্টের জায়গায় ছাই দিচ্ছে, আর তারপরে নাটক করে বলছে আমার পাড়া আমার সমাধান। সেই পাড়ার লোকরা যখন বলছে তখন তৃণমূল ভয় দেখাচ্ছে। সমাধানে কোনো দায়িত্ব না দিয়ে এলাকা তৃণমূল নেতাকে দায়িত্ব দিয়েছে। চেয়ারম্যান বি বিশ্বাস, আরেকজন সিপিআইএম কাউন্সিলর 103 নম্বর ওয়ার্ডে, তাকে এই বিষয়ে কোনো খবরই দেওয়া হয়। আবার বললাম তো, সরকারি টাকায় চিফ সেক্রেটারিকে মাথায় রেখে আইপ্যাককে দিয়ে তৃণমূল নিজের ভোটের প্রচার করছে। সেখানে কি করে সিপিআই সিপিএম কাউন্সিলরদের ডাকবে? যে চারটে বিজেপিকে রাখতে পারে। এবং এটা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, বিকেন্দ্রীকরণের যে নীতি আছে তার বিরোধী। পঞ্চায়েতি রাজ এবং পুরসভা মাধ্যমে করতে হবে। পার্ট 9A, B পার্লামেন্টে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে পশ্চিমবঙ্গের পরে রাজীব গান্ধীর আমলে এটা করা হয়েছিল, যেখানে এই ধরনের সব কাজ চিফ সেক্রেটারি বা চিফ মিনিস্টার করবেন না। প্রথমে তোমরা তখন বিজ্ঞাপন দিলে হাফ পাতা করে চিফ মিনিস্টার টিউবওয়েলের উদ্বোধন করছেন, পেচ্ছাপখানার উদ্বোধন করছেন, যেটা করার কথা না, যেটা পঞ্চায়েতে করার কথা, পুরসভা করার কথা। আর এখন দাবজাল দিচ্ছে পুরো প্রতিনিধিরা, পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা চিফ সেক্রেটারি আইপ্যাককে দিয়ে, বিডিওকে দিয়ে এই কাজটা করাচ্ছেন, যেটা করতে পারেন না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে রাজ্যের হাতে যেমন ক্ষমতা, কেন্দ্র সরকারের যেমন বিরুদ্ধে আমি কেন্দ্রীকরণের, সেরকম রাজ্য এই পঞ্চায়েত এবং পুরসভার ক্ষমতা হাতে নিয়ে নিয়েছে। আর এই জন্যই কাউন্সিলর ডাক পাচ্ছেন না। মূল জায়গাটা ধরো, ডিসেন্ট্রালাইজেশন মমতা ব্যানার্জি বিশ্বাস করেন না। আমি তো বললাম তো, উত্তরাখণ্ডে দেখলে না কিরকম হরকাবানে কিরকম মানুষ মারা গেল। তাহলে আমাদের প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক, মুনাফার পাহাড় জওয়ারের জন্য সেটাকে বিকৃত করা হচ্ছে। এবং ওই তিলপাড়া তো সামলেছে এতদিনের ওয়েদারকে, আজকে কেন সামলাতে পারছে না? তার মেনটেন্স হওয়া দরকার আছে যেমন, তেমনি এই যে প্রকৃতির খামখেয়ালিপানা, তাকে দোষ দিয়ে লাভ নেই। আমরা তাকে খামখেয়ালি করে তুলেছি। পরিবেশকে বাঁচাতে হবে, নাহলে মানুষ বাঁচবে না। একজন অনেক হয়ে গেছে, এবার আর লাস্ট 2 কোয়েশ্চেন্স। কেন করছে না সরকার, সে তো বড় কথা।
আমাদের সময় ওবিসি এ 7%, ওবিসি বি 10%, এটা 10% এ এবং 7% হচ্ছে বি আইন করেছেন মমতা ব্যানার্জি, এটাকে বিকৃত করেছেন। আমরা তখন থেকে বলে আসছি 2012 থেকে, হাইকোর্ট তাই বলছে। আর এখন তিনি নিয়োগ করছেন না, ভর্তি করছেন না, বলছেন ওটা কেস আছে বলে। তো 2011 থেকে কেসটা নিয়ে কি করলেন তিনি, এবং এখনো কেন করছেন না? যে সরকার একটা সুষ্ঠু নিয়োগ করতে পারে না, যে সরকার একটা সুষ্ঠু তালিকা তৈরি করতে পারে না, সে সরকারের কোনো নৈতিক অধিকার আছে সরকারি করার? শুধু তিনি দাঁড়িয়ে বিরোধীদেরকে গাল দেবেন? আসলে এটাকে বলে ন্যায় করা। আদিবাসীর প্রতি হোক, তপশিলি জাতির প্রতি হোক, মুসলমানদের প্রতি হোক, অনগ্রসরদের প্রতি হোক, সাধারণের জন্য হোক, যুবদের জন্য, ছাত্রদের জন্য ন্যায় করতে হবে। মমতা ব্যানার্জি অন্যায় ছাড়া ন্যায় করতে জানেন না। Your question. Your question, please, lady. আমার একটা প্রশ্নটা হচ্ছে একটু অন্যরকম, যে আগামীকাল দেখতে দেখতে 1 বছর পূর্ণ হলো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সেই দিন রাত্রিরে যখন রাজ্যবাসী সত্যি সকলের মানে খুবই যখন অবস্থায়, সেই সময় একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায় এবং যার ঠিক পরের দিন মানে 9th অগস্ট আর 1 বছর বাদে এই যে অভয়ার আজও কিন্তু বিচার হলো না। সেইটা নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? মানে মূলত বামফ্রন্টের তরফে কি চিন্তা ভাবনা হচ্ছে? কারণ এখানে একটা অন্যরকম রাজ্যি প্রশ্ন, সেটা হচ্ছে সেদিন ওটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হতো যদি না মীনাক্ষী সহ আরো কয়েকজন যদি না গিয়ে চেপে ধরতো, অন্তত ওইটুকু বডির ওইটুকু ছবিও কেউ পেত। আমার মূল প্রশ্ন হচ্ছে যে আপনারা মানুষের কাছে এই যে এত বড় একটা কাণ্ড, এটা নিয়ে কিভাবে পৌঁছাচ্ছেন বা আদৌ পৌঁছাতে পারছেন? আপনারা জানেন, আপনি দেরি করে এসেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে আমরা কালকে এখানে কর্মসূচি ঘোষণা করেছি এবং 1 মাস ব্যাপী আমাদের নানা রকমের কর্মসূচি হবে। আগামীকাল আরো কিছু ব্যাপার ঘোষণা করব। আর ইতিমধ্যে অভয়া মঞ্চ, ইতিমধ্যে ডক্টরসদের বিভিন্ন ফোরাম, প্ল্যাটফর্ম, সংগঠন, জয়েন্ট প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে জুনিয়র ডাক্তারদের, তারপরে সরকারি ডাক্তারদের এবং যারা যারা এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় চেয়েছিলেন তারা সবাই কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা বামপন্থীরা প্রথম থেকেই যেমন বলেছেন, কোন মিডিয়া এই মৃত্যুর খবর জানার পরেও, এটা আমি দুর্ভাগ্যজনক, এটাই হচ্ছে রাজ্য সরকারের চাপ, খবর দেয়নি। ভোর রাতে মারা গিয়েছিল। তারপরে যখন ওখানে এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়, ওদের বাবাকে বসিয়ে রাখা হয়, তারপরে তাড়াতাড়ি পোস্টমর্টম করতে যখন বাধ্য হয়েছে পোস্টমর্টম করতে চেষ্টা করে, যখন আমাদের লোকজন কোর্টে যায়, কোর্ট থেকে অর্ডার বার করে যে ভিডিওগ্রাফি করতে হবে, ম্যাজিস্ট্রেট থাকতে হবে, তখনও কোনো মিডিয়া বাংলার বা দেশের খবর দেয়নি। মমতা ব্যানার্জি অখুশি হবেন বলে খবর ছিল তাদের কাছে। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ এখানে শায়িত ছিল, ওই জন্য কালকে আমরা 3:30টার সময় করবো। আমরা 3টের সময় মিছিল বার করার কথা ছিল, আমরা আধ ঘন্টা পেছিয়ে দিই, একটা মানুষের চাপ ছিল। আর তারপরে প্রেস কনফারেন্স করে আমরা নিয়ম ভেঙে, সাধারণত ডেড বডি থাকলে আমরা কিছু বলি না, আমাদেরকে প্রেস কনফারেন্স করে ঘোষণা করতে হয় যে তাকে খুন করা হয়েছে। পুলিশ কমিশনার গিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। মমতা ব্যানার্জি থেকে নির্দেশ গেছে, স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ পর্যায়ের লোকেরা, নর্থ বেঙ্গলের লবি এবং পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন মিলে এটাকে ধামাচাপা দিচ্ছে, ওদের বাবা মার উপর চাপ দেওয়া হচ্ছে। আমাদের ছাত্র যুবদের আমরা বলেছি ওখানে যেতে, তারপরে রাজ্যের মানুষ, দেশের মানুষ জানে। না এরকম অসংখ্য খবর চেপে দেওয়া হয়, অসংখ্য রকম মৃত্যুকে, ধর্ষণকে, খুনকে। আর 1 বছর ধরে তাদের বাবা মা সহ চিকিৎসকরা, যারা সাধারণ মানুষ, ছাত্র, যুব, মহিলা, বিশেষত নারীরা যেভাবে রাস্তায় নেমেছে তাদেরকে আমরা কুর্নিশ জানিয়েছি। এটাকে আমরা বামফ্রন্ট অবামফ্রন্ট করতে চাইনি। জাস্টিস ফর আরজি কর, ইনসাফ চেয়েছি, হক চেয়েছি, মেয়েদের নিরাপত্তা চেয়েছি, খুনে বিচার চেয়েছি, ধর্ষকের শাস্তি চেয়েছি। কিন্তু অসংখ্য কেস করা হয়েছে, আমাদের ছেলে মেয়েদেরকে লালবাজারে ডাকা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, মীনাক্ষীদের নামে কেস দেওয়া হয়েছে। অথচ যারা ওই অকুস্থল ভেঙেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
14 তারিখ রাত্রে যারা মস্তানদের নিয়ে গিয়ে ওখানে সব সাক্ষী সাবুত লোপাট করতে চেষ্টা করেছেন, মমতা ব্যানার্জি গত 15 আগস্ট সকালে মিথ্যে কথা দিয়ে সকাল শুরু করেছিলেন, বলেছিল ওরা এসএফআই ডিএফআই করেছে। আমরা চ্যালেঞ্জ করেছিলাম তদন্ত হোক, উনি বলছেন এসআইটি করেছি। কি হলো তদন্ত? কারা ভাঙলো? কারা ভাঙার অর্ডার দিয়েছিল? আমরা সবার ভিডিও প্রকাশ করে দিয়েছিলাম, ছবি দিয়ে ডাক দিয়ে কারা কারা তারা আছে। আজ পর্যন্ত কলকাতা পুলিশ খুঁজে পেল না, পুলিশ কমিশনার চেঞ্জ হলো। আমরা দুদিন ধরে সীতারাম ইয়েচুরির ডেড বডি রেখে আমরা দিল্লিতে না গিয়ে এখানে ধর্ণা দিয়েছিলাম লালবাজারের সামনে। তারপরে আমাদের কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জড়িয়েছিল, কিন্তু পুলিশ কমিশনারকে বদলাতে বাধ্য করে। যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেন, সংগ্রাম করেন, তাদের সবাইকে, তাদের নেতৃত্বকে, তাদের যে জাস্টিফাইড পোস্টিং, র্যাঙ্কটাকে জাম্প করে, মেরিট লিস্টকে জাম্প করে তাদেরকে দূর দূরান্তে পাঠিয়েছে। যে সরকারি ডাক্তাররা হক কথা জোরে বলেছেন তাদেরকে একেবারে সবচেয়ে রিমোটেস্ট এলাকায় পাঠিয়েছে, তাদেরও দমাতে পারেনি। এলাকায় এলাকায় যারা রাজ্যে গেছিল, নেমেছিল, পুলিশ তাদেরকে ভয় দেখিয়েছে, তৃণমূল ভয় দেখিয়েছে। আর তারপরে বিজেপিকে দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে। আজকে অভয়ার মা বাবারা দিল্লিতে গিয়ে 3 বার হত্যা দিচ্ছেন, এখানে যখন আসছে তখন আসছেন, এখনো প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টার তার সাথে মিট করেনি। আর যারা সিবিআই তদন্ত চায় কথায় কথায় তাদেরকে বলছি, সিবিআই এবং কলকাতা পুলিশের মধ্যে কোনো তফাৎ আছে? বিজেপির নেতারা বড় বড় কথা বলছে, একটা কথা বলতে পারবে? তা তো সিজিও কমপ্লেক্সে যাওয়া উচিত। কথায় কথায় যারা ইডি সিবিআই কে দেখিয়ে টাকা রোজগার করছে বিজেপির বড় বড় নেতারা, ইডি আর সিবিআই কে লেলিয়ে দিয়ে তাদের নামে ফাঁসাবে বলে। যেমন এখানে রাজ্য সরকারের পুলিশকে ব্যবহার করে তৃণমূল তোলাবাজি করছে। কিন্তু কই ইডি সিবিআই কে দিয়ে তো এই আরজি করে কাণ্ডে হক, ইনসাফ, ন্যায় যেতে পারলো না। একটা অসহায় মায়ের সঙ্গে তার নেতাকে দেখা করতে পারলো না, কি নেতা? আমরা লড়াই করছি, লড়াই জারি থাকবে। প্রশ্ন করলেন, আমি বৃহত্তর সাধারণ মানুষকে, দেশব্যাপী যারা নেমেছিলেন, আন্তর্জাতিক স্তরে নেমেছিলেন, রাজ্যের মানুষ নেমেছিলেন, রেকর্ড স্বাধীনতা সময় এত লোক নামেনি। 14 তারিখ রাত্রে যত মানুষ নেমেছিলেন, পরপর আন্দোলন সংগ্রাম যেভাবে হয়েছিল, আমরা চাই এই অন্যায়ের প্রতিকার হোক, মেয়েরা নিরাপদে থাকুক, আর বিজেপি তৃণমূল মিলে, সিবিআই এবং কলকাতা পুলিশ মিলে যে মিথ্যাচার করছে তার যোগ্য জবাব মানুষ যাতে দিতে পারে এবং সত্য যাতে উদ্ঘাটিত হয়। ধন্যবাদ।